আজকে তোমাদের আমি যে কবিতাটা পড়াতে চলেছি সেই কবিতাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের দ্বীপান্তরের বন্দিনী। দ্বীপান্তর কথাটার আক্ষরিক অর্থ অন্য দ্বীপ, কিন্তু দ্বীপান্তর কথাটা বললেই আমাদের মনে পড়ে বা আমরা চোখের সামনে দেখতে পাই আন্দামানের জেল বা যেটা সেলুলার জেল। এই জেলে কোনো ছিনতাইবাজ, চোর, পকেটমার এদের স্থান ছিল না। এই সেলুলার জেলে স্থান পেত বীর স্বাধীনতা সংগ্রামীরা, যারা ইংরেজ শাসনের ভিতকে নাড়িয়ে দিয়েছিল, যারা চেয়েছিল আমাদের দেশ স্বাধীনতা পাক, যারা চেয়েছিল তাদের জীবনের আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়ে উঠুক, দেশের মানুষ স্বাধীনতা ভোগ করুক। তাদের আত্মবলিদানের এক নির্মম ইতিহাস হয়ে আছে আন্দামানের জেল। তো সেই জেলের বিচিত্র কাহিনী আছে। যারা ইংরেজ শাসনের ভিতকে নাড়িয়ে দিয়ে দেশের স্বাধীনতা চেয়েছিল, তাদের আত্মবলিদান, তাদের জীবনের কিভাবে সেখানে বর্ণময় দিনগুলি শেষ হয়েছে, জীবনের যৌবনের সময়গুলি কিভাবে এখানে নিষ্পেষিত হয়েছে, সেই নির্মম ইতিহাস আন্দামানের জেলে আছে। আমরা আলোচনা প্রসঙ্গে কয়েকজন বীর স্বাধীনতা সংগ্রামী যারা সেই দ্বীপান্তরে কাটিয়েছে সেই আলোচনাও করব। কারণ আমরা জানি বিনায়ক দামোদর সাভারকর, গণেশ ঘোষ, বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত সহ অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের জীবনগুলো কেটেছে ওই আন্দামানের জেলে। এই দ্বীপান্তরের যারা বন্দী, তাদের যে নির্মম অত্যাচারের কাহিনী, সেটাকে স্মরণ করেই কবি দ্বীপান্তরের বন্দিনী কবিতার উল্লেখ করেছেন। মূলত এখানে বন্দিনী শব্দটা ব্যবহার হয়েছে, তারও একটা কারণ আছে। কারণ গোটা কবিতার মূল জায়গাটা আমরা যদি আলোচনা করি তো সেটা বুঝতে পারবো যে তিনি বন্দিনী বলতে কাকে বোঝাচ্ছেন। তিনি এই কবিতায় প্রথমেই যে 4টে লাইন ব্যবহার করেছেন, যে আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দ্বীপান্তর, মার দ্বীপান্তর, অর্থাৎ এখানে ভারত ভারতী, ভারত ভারতী বলতে উনি বাগদেবী অর্থাৎ সরস্বতী মা, সেই সরস্বতী মায়ের সঙ্গে দেশ মায়ের এক মূর্তি বা অভিন্ন মূর্তি কল্পনা করে তার দ্বীপান্তরের কথা বলেছেন। এই আন্দামানের জেল, এই আন্দামানের জেলে ভারতবর্ষের বাক স্বাধীনতা যেন বন্দী হয়ে আছে সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে। এই বন্দিনী দশা যে কতখানি মর্মান্তিক, কবি সেটা বারবার উপলব্ধি করেছেন এবং বারবার কবিতার মধ্যে এনেছেন। আমরা যদি একটু আন্দামান জেলের অবস্থানের দিকে তাকাই, তাহলে সেখানকার নির্মম অত্যাচারটা কিরকম ছিল না, অনেকগুলি সেল ছিল। সেই সেলগুলির দৈর্ঘ্য ছিল 4.5 মিটার, প্রস্থে ছিল 2.7 মিটার, আর 3 মিটার উপরে ভেন্টিলেটর ছিল। একটা কক্ষ থেকে
মানে একটা সেল থেকে আর একটা সেলে কোনো যোগাযোগ ছিল না। অর্থাৎ সেলুলার জেলে যে বন্দি আছে সে জানে না তার পাশের কক্ষে কে বন্দি আছে। কেন এই ব্যবস্থা করেছিল? কারণ এই ব্যবস্থা করেছিল যেন বন্দীদের মধ্যে কোনো রকম পরিকল্পনা না গড়ে উঠতে পারে। তাদের পরিকল্পনা, তাদের চিন্তাধারা ব্যর্থ করার জন্য এইরকম পরিকল্পনা করেছিলেন ব্রিটিশ সরকার। আর তাদেরকে দিয়ে একটা অমানসিক অত্যাচার বা অমানসিক পরিশ্রমের মধ্যে দিয়ে একটা অত্যাচার করা হতো। যে ঘানি ঘুরিয়ে ঘুরিয়ে সর্ষের তেল তৈরি করা, সেই ঘানি ঘুরিয়ে সর্ষের তেল, ওই ঘানি পেশা যেটা আমরা বলি, সেটাকে তৈরি করানোর ছিল তাদের ওখানে একটা কাজ। কোনো বন্দি যদি সেই কাজ করতে অস্বীকার করত বা তার কোনো অসুস্থতার জন্য সে যদি বিমুখ হতো, তাহলে তার প্রতি চলতো চরম অত্যাচার। একটা কাঠের পাটাতনের সঙ্গে বেঁধে চলতো চাবুকের মার। তারপর তো আরো অত্যাচারের অনেক কাহিনী আছে, ফাঁসি দেওয়া হয়েছে এখানে অনেককে, কিন্তু পালানোর কোনো উপায় ছিল না। ছোট ছোট দেওয়াল থাকলেও, টপকে যাওয়ার উপায় থাকলেও কেউ পালিয়ে যেতে পারতো না। কারণ দ্বীপ, যেহেতু আন্দামানের দ্বীপ, চারিদিকেই এমন ভাবে জল বেষ্টিত যে পালানোর কোনো উপায় নেই। এবং সেই জলের মধ্য দিয়ে যদি কেউ পালানোর চেষ্টাও করে তাহলে পড়বে হাঙ্গরের মুখে। তাই একবার যা দ্বীপান্তর হতো, তার সাজা কাটার আগে পালিয়ে আসার কোনো উপায় ছিল না। আর প্রতিদিন চলতো অমানসিক অত্যাচার। তো এই রকম দ্বীপান্তরে 150 বছর মা বন্দি আছেন। প্রথম 4 লাইনে আমরা যেটা পেলাম, কবি বলতে চাইছেন যে এই দ্বীপান্তরে মাকে বন্দি করা হয়েছে কত বছর? 150 বছর। মা কি ফিরে এসছে? প্রথম লাইনেই প্রশ্ন, আসে নাই ফিরে ভারতী? ভারতের ভারতী কি ফিরে এসছে? বাগদেবী কি ফিরে এসছেন? কেন তিনি বাগদেবী হিসেবে কল্পনা করলেন? কারণ মানুষের কথা বলার স্বাধীনতা বন্দি আছে আন্দামানের জেলে। মানুষ তার নিজের দেশে স্বাধীনভাবে কথা বলবে, এটাই তো স্বাধীনতা। কিন্তু তার সেই স্বাধীনতা নেই। ব্রিটিশ সরকার সেই স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং সেই স্বাধীনতাকে যেন দ্বীপান্তরে বন্দি করে রাখা হয়েছে আজ 150 বছর। তাই মায়ের পূর্ণ বেদি, বেদি বলতে যে স্থানে বসিয়ে মায়ের পুজো করা হয় সেটা হচ্ছে বেদি। সেই বেদি আর শূন্য পড়ে আছে 150 বছর। কবি যদিও এই 150 বছর কথাটা ব্যবহার করেছেন পলাশির যুদ্ধের পরের সময়কে ধরে, তার সময়কে ধরেই কবি আমাদের দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে ধরে নিয়েছেন এবং সেই হিসেবে 150 বছর কথাটা ব্যবহার করেছেন। আমরা এরপরে আরো আলোচনা করব যে মূলত কবি এই কবিতার মধ্যে দিয়ে মূল কি বোঝাতে চাইছেন। আমি সেই কথা নিয়ে পরের ক্লাসে অবশ্যই আসছি যে দ্বীপান্তরে বন্দিনী কবিতায় কবির মূল জায়গাটা কি। এক তো দ্বীপান্তরে যারা বন্দী তাদের নির্মম অত্যাচারের কথাকে তুলে ধরেছেন, দেশের বাক স্বাধীনতাই সেখানে বন্দী আছে সে কথাকেও স্পষ্ট করছেন। আর পাশাপাশি কিছু শখের স্বাধীনতা সংগ্রামী, ভণ্ড স্বাধীনতা সংগ্রামী যাদেরকে কবি বলতে চাইছেন যে সেই কাকুতি মিনতি করে
তার মধ্য দিয়ে সেই স্বাধীনতায় যারা মেতেছে তাদের কাছে তার নিবেদন, তাদের কাছে তার মিনতি যে সেই পূজা অর্চনা যা মায়ের জন্য করা হচ্ছে, সেই পূজা অর্চনার কি কোনো দাম আছে? তার কি কোনো মূল্য আছে? কারণ যারা দেশকে স্বাধীন করার জন্য এখনো ওই দ্বীপান্তরেই বন্দী হয়ে আছে, যারা কবির ভাষাতেই বলে উঠেছিল, তোমার দত্ত হস্তেরে বাঁধে কার নিপীড়ন চেরি, আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেরি, ক্ষুধা তৃষা আছে, আছে মোর প্রাণ, আমিও মানুষ, আমিও মহান, আমার অধীন এ মোর রসনা, এই খাড়া গর্দান, মনের শিকল ছিঁড়েছি, পড়েছে হাতের শিকলে টান, এতদিনে ভগবান। তাহলে হাতের শিকলে টান পড়ে যারা, ওই শিকলকে বরণ করে যারা সেই দ্বীপে বন্দী হয়ে আছে, তাদের সেই দ্বীপে বন্দী হয়ে থাকার সেই অত্যাচার ব্রিটিশ সরকার একদিকে চালিয়ে যাবে, আর একদিকে শখের স্বাধীনতা সংগ্রামীদের কাকুতি মিনতি চলবে। এই কি দেবতার পূজা? এই কি অঞ্জলি? আরো বিস্তারিতভাবে আমি তোমাদের পরের ক্লাসে সবটাই রাখবো। আজকে এই ক্লাসটায় এখনই এখানেই শেষ করছি।